প্রফেসর ডক্টর মাসুদ ইমরানকে হেরিটেজ সেফগার্ড মেন্টালিটির আজকের এই সেশনে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি মোহাম্মদ আবু আল হাসান, আমি একজন হেরিটেজ প্রফেশনাল। বর্তমানে জার্মানির ব্রান্ডেনবার্গ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে হেরিটেজ কনজারভেশন এন্ড সাইট ম্যানেজমেন্টে রিসার্চ মাস্টার্স করছি। সেই সাথে ইউরোপের বিভিন্ন দেশে বিশ্ব ঐতিহ্য ও জাদুঘর বিষয়ক বিভিন্ন প্রজেক্টে কাজ করছি। আমি আজ আপনাদের সাথে কথা বলবো বিশ্ব ঐতিহ্য প্রক্রিয়া সম্পর্কে। আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের এই আলোচনায়। আলোচনার সুবিধার্থে আমি আপনাদের সবার সাথে প্রথমেই আমার পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনটি শেয়ার করে নিচ্ছি। আমার আজকের আলোচনার শিরোনাম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ও এর নির্বাচন প্রক্রিয়া। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক বিশ্ব ঐতিহ্য বিষয়টা আসলে কি। ইউনেস্কোর সংজ্ঞা অনুসারে ওয়ার্ল্ড হেরিটেজ ইজ দ্য designation for places on earth that are of outstanding universal value to humanity and as such have been inscribed on World Heritage List to be protected for future generations to appreciate and enjoy. তো বিশ্ব ঐতিহ্য হচ্ছে পৃথিবীর স্থানগুলোর এমন এক ধরনের স্বীকৃতি যার সমগ্র মানব জাতির জন্য আউটস্ট্যান্ডিং ইউনিভার্সাল ভ্যালু রয়েছে। এক্ষেত্রে আউটস্ট্যান্ডিং ইউনিভার্সাল ভ্যালুকে আমি সংক্ষেপে ওইউভি বলে সম্বোধন করব আমার পুরো আলোচনায়। এবং যেই আউটস্ট্যান্ডিং ইউনিভার্সাল ভ্যালু বা ওইউভি সম্বলিত সেই স্থানগুলোকে এই বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান দেওয়া হয়েছে যেন তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা যায় এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন সেগুলো অ্যাপ্রিসিয়েট এবং উপভোগ করতে পারে। এক্ষেত্রে তিনটি বিষয় আসলে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটি হচ্ছে আউটস্ট্যান্ডিং ইউনিভার্সাল ভ্যালু বা ওইউভি। তো এমন স্থানগুলোকে আসলে বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান দেওয়া হয় যা সমগ্র মানব জাতির জন্য এমন ক্যারেক্টারিস্টিক বা এমন বৈশিষ্ট্য বহন করে যা সমগ্র মানব জাতির জন্যই আসলে গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর কনটেক্সটে যা আসলে খুবই ইউনিক। এবং এই যে মানব জাতির জন্য ইউনিক বা ওইউভি সম্বলিত এই যে স্থানগুলো রয়েছে যেগুলো কিনা আসলে শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট ধর্ম বা নির্দিষ্ট দেশ বা নির্দিষ্ট অঞ্চলের জন্যই শুধু গুরুত্বপূর্ণ নয়, বরং সমগ্র মানব জাতির জন্যই আসলে গুরুত্বপূর্ণ, সেগুলোকে সংরক্ষণ করা এবং সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে হস্তান্তর করা যেন ভবিষ্যৎ প্রজন্ম সেগুলোকে উপভোগ করতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্ম এই সংরক্ষণের ধারা চলমান রেখে তাদের পরবর্তী প্রজন্মের কাছে আবার স্থানান্তর করতে পারে। এবং এক্ষেত্রে ইউনেস্কো যেটা বিশ্বাস করে তা হচ্ছে ঐতিহ্য হচ্ছে আমাদের অতীত থেকে চলে আসে এমন এক ধরনের লেগেসি যা নিয়ে আমরা বর্তমানে বসবাস করি এবং যা আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে হস্তান্তর করে যাব। এবং আমাদের এই যে সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্যগুলো রয়েছে এগুলো আমাদের জীবনের বা জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে এমন এক ইন্সপিরেশনাল উৎস যা আসলে অন্য কোনো কিছু দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব নয়, যার আসলে কোনো বিকল্প নেই। তো এই যে বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ল্ড হেরিটেজ কনসেপ্ট এর আসলে সূচনা হয়েছিল বিংশ শতকের 60-এর দশকে। 1954 সালে মিশর সরকার নীল নদের অববাহিকায় আসওয়ান নামক স্থানে একটি ড্যাম বা বাঁধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে এবং এই পরিকল্পনার কারণে দেখা যায় যে নীল নদের উজানে বিশাল একটি অংশে জলাভূমির সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দেয় এবং এই কারণে নুবিয়ান মনুমেন্টস, ওই অঞ্চলকে বলা হয় নুবিয়ান, এবং সেই অঞ্চলে প্রচুর প্রাগৈতিহাসিক কাল থেকে শুরু করে ঐতিহাসিক কাল পর্ব পর্যন্ত অসংখ্য প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই জলাবদ্ধতার কারণে সেসব প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য পানির নিচে তলিয়ে যেতে এবং ধ্বংস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়। এবং এই কারণে 1959 সালে মিশর এবং সুদান সরকার ইউনেস্কোর কাছে এই সকল মনুমেন্ট সংরক্ষণ বা সেভ করার জন্য আপিল নিয়ে যায় এবং এর পরিপ্রেক্ষিতে 1960 সালে ইউনেস্কো ইন্টারন্যাশনাল ক্যাম্পেইনের আয়োজন করে সেভ দ্য নুবিয়ান মনুমেন্টস নামে। এবং এই ক্যাম্পেইনের সাড়া দিয়ে পৃথিবীর 50টি দেশ কারিগরি এবং অর্থনৈতিক সহায়তা নিয়ে এগিয়ে আসে এবং একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও প্রজেক্ট গ্রহণ করা হয় যার আওতায় এই যে তলিয়ে যাওয়ার সম্ভাবনাযুক্ত মনুমেন্ট গুলো রয়েছে বা প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যগুলো রয়েছে সেই প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যগুলোকে তার নির্দিষ্ট স্থান থেকে কেটে কেটে বিভিন্ন প্রক্রিয়ায় উচ্চতর ভূমিতে স্থানান্তর করা হয় এবং সংরক্ষণ করার ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং এই যে মেগা প্রজেক্ট এটি
বর্তমান সময়কাল পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সর্ববৃহৎ ঐতিহ্য বিষয়ক প্রজেক্ট, এবং এই প্রজেক্টে পৃথিবীর বিভিন্ন দেশের কলাকুশলী, টেকনিশিয়ান, এক্সপার্টদের অংশগ্রহণের কারণে এক ধরনের ইন্টারন্যাশনাল কোঅপারেশন বিল্ড আপ হয়, এবং এর মাধ্যমে এক ধরনের প্রয়োজনীয়তা অনুভব করে বিশ্ববাসী যে বিশ্বের এরকম গুরুত্বপূর্ণ ঐতিহ্যগুলো সংরক্ষণে বিশ্ববাসীকে একত্রে কাজ করতে হবে, এবং এই একত্রে কাজ করার জন্য তাদের একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম দরকার। তো এই বিবেচনা থেকে ধীরে ধীরে আস্তে আস্তে ওয়ার্ল্ড হেরিটেজ কনসেপ্ট ডেভেলপ করতে শুরু করে। পরবর্তীতে 1965 সালে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস কনফারেন্সের আয়োজন করা হয়, যার উদ্দেশ্য ছিল একটি ওয়ার্ল্ড হেরিটেজ ট্রাস্ট গঠন করা, এবং এই ট্রাস্ট গঠন করার পরিকল্পনার উদ্দেশ্য ছিল পৃথিবীর গুরুত্বপূর্ণ প্রাকৃতিক এবং সাংস্কৃতিক যে ঐতিহ্যগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করার জন্য এক ধরনের আন্তর্জাতিক জনমত এবং সহায়তাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। পরবর্তীতে IUCN এবং ICOMOS বিভিন্নভাবে একটি নির্দিষ্ট কনভেনশন দাঁড় করানোর চেষ্টা করে, যা পরিপূর্ণ রূপ লাভ হয় 1972 সালে। 1972 সালে ইউনেস্কো কনভেনশন কনসার্নিং দ্য প্রোটেকশন অফ ওয়ার্ল্ডস কালচারাল এবং ন্যাচারাল হেরিটেজ নামে, পরবর্তীতে 1972 সালে ইউনেস্কো কনভেনশন কনসার্নিং দ্য প্রোটেকশন অফ দি ওয়ার্ল্ডস কালচারাল এন্ড ন্যাচারাল হেরিটেজ নামে একটি কনভেনশন কে অ্যাডপ্ট করে, এবং যা ইফেক্টিভ হয় 1975 সাল থেকে। এবং এখন পর্যন্ত এই কনভেনশনে পৃথিবীর 193টা দেশ সিগনেচার করেছে বা এই কনভেনশনের অংশ হয়েছে। বাংলাদেশ অনেক পরে 1983 সালে এই কনভেনশনে রেটিফাইড করে, এবং এই কনভেনশনের একটি স্টেট পার্টি হয়। যে সকল দেশ এই কনভেনশনকে রেটিফাইড করেছে বা কনভেনশনে স্বাক্ষর করেছে সেই সব দেশকে স্টেট পার্টি বলা হয়। তো বিশ্ব ঐতিহ্য প্রক্রিয়া যে উদ্ভব এবং এর উদ্দেশ্য সম্পর্কে আমি একটি ছোট্ট কয়েক মিনিটের ইউনেস্কোর একটি ভিডিও পরিবেশন করব। In order to learn from the devastation and destruction of the two world wars, to promote understanding between peoples, and to secure peace, UNESCO was founded in 1945 as the Educational, Scientific and Cultural Organization of the UN. A remarkable event strengthened further international cooperation. Following the construction of a dam in the 1960s, the ancient temples of Abu Simbel were literally on the verge of sinking. An international rescue mission prevented this by dismantling the monuments and rebuilding them on higher ground. This successful project raised awareness about the fact that all over the world there are places that are of outstanding value to all mankind and which therefore must be protected from threats such as armed conflict, deliberate destruction, economic pressure, natural disasters, and climate change. The idea of the World Heritage was born. In 1972, the first member states of UNESCO signed the World Heritage Convention and committed to preserving natural and cultural monuments and sites of outstanding universal value on their territory. For a site to be included in the World Heritage List, it must first be nominated by the country in which it was located. The nomination is examined by international experts who decide whether the inclusion in the list is justified. Finally, the World Heritage Committee, a body of 21 elected states, takes a vote. World Heritage Sites shows the diversity of cultures and natural phenomena that are tangible evidence of the bond between human beings and nature. The UNESCO World Heritage contributes to the preservation of these remarkable places and to promoting cultural exchange, dialogue, and peace in a sustainable way. তো এই ভিডিওতে আপনারা যেটা দেখলেন যে ইউনেস্কো যে ওয়ার্ল্ড হেরিটেজ, এই ওয়ার্ল্ড হেরিটেজ কে প্রমোট করার একটা বড় উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর গুরুত্বপূর্ণ বা সমগ্র মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ এই স্থানগুলো যখন বিপদের সম্মুখীন হবে বা বিপদের সম্মুখীন হওয়ার আগে থেকেই যেন সঠিকভাবে এর সংরক্ষণ এবং ব্যবস্থাপনা করা হয়, যেন তা আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে হস্তান্তর করে যেতে পারি। এবং
এবং এর মাধ্যমে এই সংরক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে একটি ওয়ার্ল্ড কোঅপারেশন এবং পিস এবং পারস্পরিক সমঝোতা বোধ যেন তৈরি হয়, তার উদ্দেশ্যেই আসলে এই বিশ্ব ঐতিহ্য কনসেপ্টটাকে গ্রো করা হয়। তো বিশ্ব ঐতিহ্যের ইউনেস্কোর যে মিশন, সেই মিশন গুলো হলো প্রত্যেকটি দেশকে এই বিশ্ব ঐতিহ্যের যে কনভেনশন আছে সেই কনভেনশনের একটি অংশ হওয়া, সেই কনভেনশনকে রেটিফাইড করে বিশ্বের সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্যের সংরক্ষণের জন্য এনকারেজ করা, এবং প্রত্যেকটা এবং যেসব দেশ এই কনভেনশনে সাইন করবে বা রেটিফাইড করবে বা স্টেট পার্টি হবে, সেই সব স্টেট পার্টির নিজেদের ঐতিহ্যকে সংরক্ষণ, সেটা হোক দেশীয় ঐতিহ্য হোক সেটা বিশ্ব ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলোকে সংরক্ষণ করার জন্য সঠিক ব্যবস্থাপনা প্ল্যান পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে এনকারেজ করা। যদি কোনো বিশ্ব ঐতিহ্য কোনো ইমিডিয়েট থ্রেটের ভিতর বা বিপদের সম্মুখীন হয়, সেটা হতে পারে ন্যাচারাল থ্রেট, হতে পারে সেটা ম্যানমেড থ্রেট, তখন ইমার্জেন্সি সাপোর্ট বা অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করা। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোনো স্থানের লোকাল কমিউনিটি বা স্থানীয় যে জনগোষ্ঠী, তাদের আসলে ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে তেমন কোনো অবদান থাকে না বা অংশগ্রহণ করার কোনো সুযোগ থাকে না। তো বিশ্ব ঐতিহ্যের যে কনসেপ্ট, তার একটা বড় মিশন হচ্ছে এই স্থানীয় জনগোষ্ঠীকে তাদের নিজেদের ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া এবং স্টেট পার্টিকে এনকারেজ করা তাদের ন্যাশনাল যে গুরুত্বপূর্ণ মনুমেন্টস বা সাংস্কৃতিক ঐতিহ্য বা প্রাকৃতিক ঐতিহ্যের স্থানগুলো রয়েছে, সেগুলোকে বাছাই করে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য উৎসাহিত করা। বিশ্ব ঐতিহ্যের যে কনসেপ্ট, তার আসলে ইউনেস্কোর অনেকগুলো মিশন বা উদ্দেশ্য রয়েছে। তার ভিতর প্রথম উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটি দেশকে এনকারেজ করা, এই যে ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন রয়েছে, সেই কনভেনশনের একটি সিগনেটরি কান্ট্রি হওয়া বা এই কনভেনশনকে রেটিফাইড করে এই কনভেনশনের অংশ হওয়ার মাধ্যমে বিশ্বের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক যে ঐতিহ্যগুলো রয়েছে, সেই ঐতিহ্য সংরক্ষণে অবদান রাখার জন্য উৎসাহিত করা। স্টেট পার্টি গুলোকে উৎসাহিত করা তাদের নিজেদের বিশ্ব ঐতিহ্য এবং ন্যাশনাল যে ঐতিহ্যগুলো রয়েছে, সেই ঐতিহ্যগুলো প্রপার ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করা। কোনো বিশ্ব ঐতিহ্য যদি ইমিডিয়েট ন্যাচারাল বা কোনো ম্যানমেড থ্রেটের সম্মুখীন হয়, তাহলে সেই থ্রেটগুলোকে মিটিগেট করার জন্য ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স বা ইমার্জেন্সি যে সাপোর্টটা প্রয়োজন, সেই সাপোর্ট প্রোভাইড করা। লোকাল বা স্থানীয় যে জনগোষ্ঠী রয়েছে, তাদেরকে তাদের নিজেদের ঐতিহ্য সংরক্ষণে অংশগ্রহণ করার জন্য এনকারেজ করা। স্টেট পার্টি যারা রয়েছে, স্টেট পার্টিকে তাদের নিজেদের জাতীয় যে ঐতিহ্যগুলো রয়েছে গুরুত্বপূর্ণ, সেগুলোর ডকুমেন্টেশনের মাধ্যমে সেগুলোকে ধীরে ধীরে বিশ্ব ঐতিহ্য তালিকায় আনার জন্য বা নমিনেট করার জন্য উৎসাহিত করা। কোনো স্থানের সেফগার্ডিং এর জন্য বা কোনো ওয়ার্ল্ড হেরিটেজের সেফগার্ডিং এর জন্য সেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ব্যবস্থাপনার সাথে যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে, তাদেরকে প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা দেওয়ার মাধ্যমে ম্যান পাওয়ার বা স্কিল ম্যান পাওয়ার গড়ে তোলা এবং স্টেট পার্টিগুলোকে অ্যাওয়ারনেস, বিশ্ব ঐতিহ্যের যে কনভেনশন রয়েছে বা বিশ্ব ঐতিহ্যগুলোর যে সংরক্ষণের ব্যাপার রয়েছে, সেই সংরক্ষণের ব্যাপারে পাবলিক বা জনসাধারণের যে অ্যাওয়ারনেসের বিষয়টা, সেই অ্যাওয়ারনেস তৈরিতে সহায়তা করা। এবং সর্বোপরি, যেটা আপনারা একটু আগে ভিডিওতে দেখেছেন, যে এমন একটা ইন্টারন্যাশনাল কোঅপারেশন গড়ে তোলা যার মাধ্যমে পৃথিবীর গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্যের সংরক্ষণে বিশ্বব্যাপী একত্রিত হয়ে বা একমত হয়ে একটি প্ল্যাটফর্মের আওতায় ইন্টারচেঞ্জ ডায়ালগের মাধ্যমে কাজ করে যাওয়া। তো বিশ্ব ঐতিহ্য তালিকার এই যে প্রক্রিয়া, এর ভিতর আসলে 3 ধরনের তালিকা বিদ্যমান। তার ভিতর প্রথম তালিকাটাই হচ্ছে বিশ্ব ঐতিহ্য তালিকা, অর্থাৎ যেসব স্থান যার ওইউপি রয়েছে এবং তাদেরকে এই বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেওয়া, তার একটা লিস্ট আছে, যেটাকে ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট বলছি আমরা। এমন অনেক দেখা যায় যে কিছু কিছু স্থান যার ওইউভি রয়েছে এবং যেগুলো বিশ্ব ঐতিহ্যের তালিকার অংশ,
কিন্তু ম্যান মেড বা ন্যাচারাল ডিজাস্টার বা ন্যাচারাল থ্রেটের কারণে বা ম্যান মেড থ্রেটের কারণে, সেটা হতে পারে আর্ম কনফ্লিক্ট বা ইমপ্রপার ব্যবস্থাপনা বা ব্যবস্থাপনার অপ্রতুলতা বা সংরক্ষণের অপ্রতুলতার কারণে যা খুবই হুমকির সম্মুখীন। এবং সাইটগুলোকে ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টের একটি অংশ, ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট ইন ডেঞ্জার, সেই তালিকার অন্তর্ভুক্ত করা হয়। আবার স্টেট পার্টিকে তাদের জাতীয় গুরুত্বপূর্ণ ঐতিহ্যগুলোকে বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থানান্তরের জন্য বা বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য যে প্রক্রিয়া বা ইনিশিয়েটিভ গ্রহণ করে, তার জন্য প্রত্যেকটি স্টেট পার্টি আবার নিজেদের একটি করে টেন্টেটিভ লিস্ট তৈরি করে। তো এখন পর্যন্ত 167টি দেশের 1121টি স্থাপনা 2019 সাল পর্যন্ত এই বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে। তবে বিশ্ব ঐতিহ্য তালিকার ভেতর টেন্টেটিভ কোন একটি নির্দিষ্ট দেশের যে টেন্টেটিভ লিস্ট, তা আসলে অন্তর্ভুক্ত নয়। টেন্টেটিভ লিস্ট পুরোপুরি বিশ্ব ঐতিহ্য তালিকা থেকে আলাদা একটি বিষয়। এবং আসলে 3 ধরনের স্থান বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেতে পারে। তার ভিতর একটা হচ্ছে প্রাকৃতিক স্থান। এখন পর্যন্ত 213টা প্রাকৃতিক স্থান বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে। কালচারাল বা পুরোপুরি সাংস্কৃতিক স্থান, এখন পর্যন্ত 869টি স্থান সাংস্কৃতিক ঐতিহ্য মণ্ডিত স্থান এই তালিকায় রয়েছে। আর এর বাইরেও কিছু কিছু স্থান রয়েছে যার ভেতর প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উভয় ধরনের ওইউভি রয়েছে এবং যা বিশ্ব মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ। এবং 39টি মিক্সড ন্যাচার কালচারাল স্থান এই বিশ্ব ঐতিহ্য তালিকায় রয়েছে। তো আজকে আমি আসলে মূলত আলোচনা করব সাংস্কৃতিক ঐতিহ্যগুলো নিয়ে। বিশ্বব্যাপী যে সাংস্কৃতিক ঐতিহ্যগুলো রয়েছে তার ভিতর 3 ধরনের আসলে সাংস্কৃতিক ঐতিহ্য এই বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেতে পারে। তার ভিতর প্রথমেই রয়েছে মনুমেন্টস, যা হতে পারে স্থাপত্য বা কোনো ধরনের মনুমেন্টাল স্কাল্পচার, পেইন্টিং বা এমন ধরনের উপাদান বা স্ট্রাকচার যার আর্কিওলজিক্যাল বা প্রত্নতাত্ত্বিক ধরন রয়েছে, ইনস্ক্রিপশন, কেভ ডুয়েলিং বা কম্বিনেশন, এগুলো সব কিছু এক ধরনের কম্বিনেশন যার আউটস্ট্যান্ডিং ইউনিভার্সাল ভ্যালু রয়েছে ঐতিহাসিক বা শৈল্পিক বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে। আর দ্বিতীয় যে ধরনের সাংস্কৃতিক ঐতিহ্য এই বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেতে পারে তা হচ্ছে গ্রুপ অফ বিল্ডিংস। এই গ্রুপ অফ বিল্ডিংস একই ধরনের হতে পারে বা এমনটাও হতে পারে যে একটি বিল্ডিং আরেকটি বিল্ডিং এর সাথে কানেক্টেড, যার কিনা স্থাপত্যগত কোনো হোমোজেনিসিটি রয়েছে বা যেগুলো একই ল্যান্ডস্কেপে বিলং করে এবং একত্রিত আকারে যার ওইউভি রয়েছে এবং তার পয়েন্ট অফ ভিউ হবে ঐতিহাসিক, শৈল্পিক বা বৈজ্ঞানিক প্রেক্ষাপট। আবার আরেক ধরনের সাইট রয়েছে বা সাংস্কৃতিক ঐতিহ্যের স্থান রয়েছে যেগুলো কিনা আসলে মানুষ এবং প্রকৃতির কম্বাইন্ড বা মিলিত কাজের মাধ্যমে বা মিলিত প্রক্রিয়ার মাধ্যমে গড়ে উঠেছে এবং যার ভিতর রয়েছে আর্কিওলজিক্যাল সাইট, কালচারাল ল্যান্ডস্কেপ এবং যেগুলোর ঐতিহাসিক, অ্যাস্থেটিক, নৃতাত্ত্বিক বা অ্যানথ্রোপোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আউটস্ট্যান্ডিং ইউনিভার্সাল ভ্যালু বা ওইউভি রয়েছে। তো এই যে বারবারই আমি ওইউভির কথা বলছি, ওইউভি আসলে 3টি পিলারের উপর দাঁড়িয়ে রয়েছে এবং এই 3টি পিলার কোনটি থেকে আসলে কম গুরুত্বপূর্ণ নয়, সবগুলি সমান গুরুত্বপূর্ণ এবং একটি পিলার না থাকলে আসলে ওইউভি সম্পূর্ণ রূপ লাভ করে না। তার প্রথম পিলারটি হচ্ছে ক্রাইটেরিয়া। এই যে ওইউভি কোন স্থানে নির্ধারণের জন্য কিছু ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে, সেই স্থানের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স গুলো সেই ক্রাইটেরিয়ার ভেতর অন্তর্ভুক্ত হতে হবে। দ্বিতীয় যে পিলারটা তা হচ্ছে সেই স্থানের অথেন্টিসিটি অর্থাৎ প্রামাণিকতা এবং ইন্টিগ্রিটি বা সমগ্রতা থাকতে হবে। এবং 3, ক্রাইটেরিয়া কোন একটি স্থানের ক্রাইটেরিয়া ফুলফিল হলো, কোন একটি স্থানের অথেন্টিসিটি এবং ইন্টিগ্রিটি রয়েছে, তারপরও একটা স্থানের ওইউভি থাকতে হলে তার অবশ্যই পর্যাপ্ত সংরক্ষণ এবং ব্যবস্থাপনা থাকতে হবে। কারণ আমরা বারবারই বলছি বিশ্ব ঐতিহ্যের যে কনসেপ্ট তার একটা বড় উদ্দেশ্য হচ্ছে এই স্থানগুলোকে সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে হস্তান্তর করা। কোন একটি স্থান যা আসলে ক্রাইটেরিয়া আছে
যার অথেন্টিসিটি ইন্টিগ্রিটি আছে, কিন্তু তার যদি আসলে প্রপার বা অ্যাডিকুয়েট প্রোটেকশন এবং ম্যানেজমেন্ট প্ল্যান না থাকে বা ম্যানেজমেন্ট না থাকে, তাহলে আসলে সেই স্থানগুলো কালের গহ্বরে হারিয়ে যাবে, সেগুলোকে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্থানান্তর করতে পারবো না। সে কারণে কোন স্থানের ওইউভির জন্য তার অ্যাডিকুয়েট প্রোটেকশন এবং ম্যানেজমেন্ট থাকাটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। তো এই যে বিশ্ব ঐতিহ্য নির্বাচন প্রক্রিয়া, এক্ষেত্রে 10টি ক্রাইটেরিয়া রয়েছে। তার ভেতর প্রথম 6টি ক্রাইটেরিয়া 1 থেকে 6 পর্যন্ত সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এবং 7 থেকে 10 পর্যন্ত প্রাকৃতিক ঐতিহ্যের জন্য। আমি আজকে যেহেতু সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে আলোচনা করব, সেহেতু আমি শুধুমাত্র ক্রাইটেরিয়া 1 থেকে 6 পর্যন্ত বিষয়গুলো আলোচনা করব উদাহরণ সহ। তো ক্রাইটেরিয়া 1 হচ্ছে টু রিপ্রেজেন্ট এ মাস্টারপিস অফ হিউম্যান ক্রিয়েটিভ জিনিয়াস, অর্থাৎ কোন স্থানকে ক্রাইটেরিয়া 1 এর অন্তর্ভুক্ত হিসেবে বিবেচনা করতে গেলে তাকে আমাদের মানব সভ্যতার যে ক্রিয়েটিভ জিনিয়াস আছে, সেই ক্রিয়েটিভ জিনিয়াসের কোন প্রতিনিধিত্বশীল মাস্টারপিস হতে হবে। এখানে আমি ছবিতে যেই সাইটটি দেখাচ্ছি সেটি কম্বোডিয়ার, একে বলা হয় টেম্পল অফ পিরাই। এটি 2008 সালে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয়েছে। একে মাস্টারপিস হিসেবে, হিউম্যান ক্রিয়েটিভ জিনিয়াসের মাস্টারপিস হিসেবে বিবেচনা করা হচ্ছে। কেন? কারণ এটি কম্বোডিয়ার খেমের যে কালচার ছিল, সেই খেমের কালচারের যে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্যপূর্ণ আর্কিটেকচারাল বা স্থাপত্য ডিজাইন, তার ফর্ম, তার স্ট্রাকচার, তার মোটিভ, ডিজাইন, এভরিথিং কে রিফ্লেক্ট করছে এবং এটা খেমের সংস্কৃতির মানুষের একটি প্রতিনিধিত্বশীল মাস্টারপিস হিসেবে দাঁড়িয়ে আছে। এই কারণে শুধুমাত্র ক্রাইটেরিয়া 1 এর উপর ভিত্তি করে একে বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান দেওয়া হয়েছে। তো কোন একটি স্থানের বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পাওয়ার জন্য নট নেসেসারি যে তাকে একটি মাত্র ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, তা না। কোন কোন স্থান রয়েছে যার অনেকগুলো, 1 এর বেশি ক্রাইটেরিয়া সে ফুলফিল করতে পারে। যেমন আমাদের পাহাড়পুর বা সোমপুর বৌদ্ধ বিহার, তা বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে 3টি ক্রাইটেরিয়ার মাধ্যমে বা ভিত্তিতে। তার ভেতর এই ক্রাইটেরিয়া 1ও অন্তর্ভুক্ত, অর্থাৎ আমাদের সোমপুর মহাবিহার হিউম্যান ক্রিয়েটিভ জিনিয়াসের একটা মাস্টারপিস। ঠিক একইভাবে ভারতের আগ্রার তাজমহলও এই ক্রাইটেরিয়া 1 এর ভিত্তিতে বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে। ক্রাইটেরিয়া 1 এর ভিত্তিতে বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে সিডনি হারবার কমপ্লেক্স। দ্বিতীয় যে ক্রাইটেরিয়াটা রয়েছে তা হচ্ছে টু এক্সিবিট অ্যান ইম্পর্টেন্ট ইন্টারচেঞ্জ অফ হিউম্যান ভ্যালুস ওভার এ স্প্যান অফ টাইম অর উইদিন এ কালচারাল এরিয়া অফ দি ওয়ার্ল্ড অন ডেভেলপমেন্ট ইন আর্কিটেকচার অর টেকনোলজি, মনুমেন্টাল আর্ট, টাউন প্ল্যানিং অর ল্যান্ডস্কেপ ডিজাইন। অর্থাৎ ক্রাইটেরিয়া 2 এর মধ্যে বলা হচ্ছে যে এমন একটি স্থান যা কিনা ওভারে মানে একটি নির্দিষ্ট সময় বা পৃথিবীর একটি নির্দিষ্ট সাংস্কৃতিক এলাকায় গুরুত্বপূর্ণ ইন্টারচেঞ্জ অফ হিউম্যান ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে। কিসের ভিত্তিতে? এই ভ্যালু যেটা কিনা স্থাপত্য বা আমি যদি প্রযুক্তিগত উৎকর্ষতার কথা বলি, স্থাপত্য প্রযুক্তিগত উৎকর্ষতার ক্ষেত্রে বা এর ডেভেলপমেন্টে, মনুমেন্টাল আর্ট, নগর বিন্যাস বা ল্যান্ডস্কেপ ডিজাইনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিউম্যান ভ্যালুর ইন্টারচেঞ্জকে রিপ্রেজেন্ট করবে। এখানে আমি উদাহরণ হিসেবে নিয়েছি ফ্র্যাঙ্ক লয়েডের আর্কিটেকচার। ফ্র্যাঙ্ক লয়েড একজন খুব পৃথিবী বিখ্যাত স্থপতি ছিলেন, যার 8টি স্থাপত্য 2019 সালে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয়েছে। এবং ফ্র্যাঙ্ক লয়েড মোটামুটি 20 শতকের প্রথম অর্ধেক অর্থাৎ 1950 সালের ভেতর তার যে স্থাপত্য কাঠামো, তার মাধ্যমে একটি নতুন স্থাপত্য প্রক্রিয়া সূত্রপাত করেন এবং এর মাধ্যমে তিনি শুধুমাত্র ম্যাটেরিয়ালগত নয়, ডিজাইনগত এমন কিছু সূচনা করেন যা পরবর্তীকালে ইউরোপ সহ পৃথিবীর অনেক দেশে এই ধরনকে কাজে লাগিয়ে অনেক স্থাপত্যবিদ নতুন নতুন স্থাপনা ডিজাইন করেন, যা আসলে ওভার এ স্প্যান অফ টাইম, অর্থাৎ যেহেতু আমি একটি নির্দিষ্ট সময়ের কথা বলছি অর্থাৎ 20 শতকের 1900 থেকে 1950 সালের ভেতর, এই সময়ের ভিতর হিউম্যান ভ্যালুর
একটা গুরুত্বপূর্ণ ইন্টারচেঞ্জকে রিপ্রেজেন্ট করছে। ঠিক একইভাবে ইরানের ইস্পাহান জামে মসজিদ, সেই ইস্পাহান জামে মসজিদও ক্রাইটেরিয়া 2 এর ভিত্তিতে এই বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে। এবং এই ইস্পাহান যে জামে মসজিদ, সেক্ষেত্রে সাসানিয়ান যে প্রাসাদ স্থাপত্য রয়েছে, সেই সাসানিয়ান প্রাসাদ স্থাপত্যকে মসজিদের আর্কিটেকচারে অ্যাডপ্ট করা হয়েছে। অর্থাৎ একটি নির্দিষ্ট কালচারের হিউম্যান ভ্যালুকে ইন্টারচেঞ্জ করা হয়েছে বা পারস্পরিক আদান প্রদানের ভিত্তিতে নতুনভাবে অ্যাডপ্ট করা হয়েছে। এবং এরকম যদি কোনো বৈশিষ্ট্য থাকে, তখন সেই স্থানে সেই বৈশিষ্ট্যটি এই ক্রাইটেরিয়া 2 এর আওতায় আসবে। ক্রাইটেরিয়া 3 হচ্ছে to bear a unique or at least exceptional testimony to a cultural tradition or to a civilization which is living or which has disappeared. অর্থাৎ ক্রাইটেরিয়া 3 বলা হচ্ছে কোন একটি সাংস্কৃতিক ঐতিহ্য বা কোন একটি সভ্যতার এমন কিছু ইউনিক বা এক্সেপশনাল টেস্টিমনি যা এখনো পর্যন্ত টিকে রয়েছে, অথবা যা একসময় ছিল এখন আর নেই, মানে সেটা তা বিলুপ্ত হয়ে গিয়েছে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে আমি নিয়েছি কাজাকিস্তানের আলমাতিতে অবস্থিত তামগালি পেট্রোগ্রাফ এলিমেন্টকে। মাউন্ট তামগালিতে এরকম অসংখ্য ছড়িয়ে ছিটিয়ে পাথরে খোদাই করা এই পেট্রোগ্রাফ গুলো রয়েছে, এবং এই পেট্রোগ্রাফ গুলো ব্রোঞ্জ এজ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ওই সেন্ট্রাল এশিয়ান টেরিটরির একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর সংস্কৃতি এবং ধর্মীয় বিলিফকে দেখানো হয়েছে, এবং ধর্মীয় বিলিফকে রিপ্রেজেন্ট করছে বা সাংস্কৃতিক ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করছে, যা কিনা একসময় কন্টিনিউ হয়েছিল, বর্তমানে কন্টিনিউ হচ্ছে না, কিন্তু এখনো সেটা টিকে রয়েছে, যা সরাসরি ক্রাইটেরিয়া 3 এর অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এবারে চলে আসি ক্রাইটেরিয়া 4 এ। ক্রাইটেরিয়া 4 হলো to be an outstanding example of a type of building, architecture or technological assemblage or landscape which illustrate a significant stage or stages in human history. অর্থাৎ এক্ষেত্রে সরাসরি এমন কোন আউটস্ট্যান্ডিং এক্সাম্পল, সেটা স্থাপত্য হোক, বিল্ডিং হোক, বা টেকনোলজিক্যাল অ্যাসেম্বলেজ হোক, বা ল্যান্ডস্কেপ হোক, যা মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে রিপ্রেজেন্ট করছে বা মানব জীবনের মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে প্রতিফলিত করছে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে আমি নিয়েছি বাংলাদেশের একটি বিশ্ব ঐতিহ্য মস্ক সিটি অফ বাগেরহাট। এই মস্ক সিটি অফ বাগেরহাটের যে স্থাপত্য কাঠামো, যাকে আমরা খান জাহান আলী স্টাইল বলছি, তা শুধুমাত্র 14 শতকের বাংলার এই টাউন প্ল্যানিং এর ক্ষেত্রে দেখা গিয়েছে, এবং যা ইউনিক, এবং এই স্থাপত্যের মাধ্যমে সরাসরি, আমি যদি বলি বেঙ্গলের বা বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ হিস্ট্রিক্যাল এরাকে রিপ্রেজেন্ট করছে সরাসরি স্থাপত্য কাঠামোর মাধ্যমে, এবং এই কারণেই এটা ক্রাইটেরিয়া 4 এর আওতায় বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয়েছে। ক্রাইটেরিয়া 5 হলো to be an outstanding example of traditional human settlement, land use or sea use which is representative of a culture or cultures or human interaction with the environment, especially when it becomes vulnerable under the impact of irreversible changes. ক্রাইটেরিয়া 5 এ আমাদের হিউম্যান যে সেটেলমেন্ট রয়েছে, বিশেষ করে ঐতিহ্যগত হিউম্যান সেটেলমেন্ট, তার স্থানিক ব্যবহার বা সমুদ্রের ব্যবহার, এমন কিছু যা একটি নির্দিষ্ট কালচারকে রিপ্রেজেন্ট করে এবং প্রকৃতির সাথে হিউম্যান যে ইন্টারাকশন বা প্রকৃতির সাথে মানুষের যে ইন্টারাকশন, তারকে রিপ্রেজেন্ট করছে, এবং যা কিনা ইরিভার্সিবল চেঞ্জের কারণে মানে ভালনারেবল বা থ্রেটের সম্মুখীন হতে পারে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে আমি নিয়েছি ওমানের একটি সাইট। ওমানের একে আফলাজ ইরিগেশনাল সিস্টেম বলা হচ্ছে। খ্রিস্টাব্দ 500 অব্দ থেকে এই অঞ্চলে প্রায় 3000 ইরিগেশনাল চ্যানেল এর মাধ্যমে সেচ কার্য চালনা হয়ে আসছে, এবং যা বর্তমান পর্যন্ত টিকে রয়েছে, এবং এর মাধ্যমে
প্রকৃতির সাথে মানুষের যে সহাবস্থান, প্রকৃতির সাথে মানুষের যে ইন্টারাকশন তা রিপ্রেজেন্ট করছে। এবং এই যে ইরিগেশন চ্যানেল, এই চ্যানেলের যে ক্যারেক্টারিস্টিক্স বা এই যে হিউম্যান এনভায়রনমেন্ট ইন্টারাকশন তা পৃথিবীর ক্ষেত্রে খুবই ইউনিক, এবং এই কারণে এই সাইটকে ক্রাইটেরিয়া 5 এর অধীনে বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান দেওয়া হয়েছে। এবারে আমি কালচারাল হেরিটেজের ক্ষেত্রে সর্বশেষ ক্রাইটেরিয়া 6। তো ক্রাইটেরিয়া 6 হচ্ছে to be directly or tangibly associated with events or living traditions, with ideas or with beliefs, with artistic and literary work of outstanding universal significance. এই ক্রাইটেরিয়া 6 এর ভিতরেই প্রথমবারের মতো ইনট্যাঞ্জিবল বিষয়টি অ্যাসোসিয়েটেড হয়েছে ট্যাঞ্জিবল বিষয়ের সাথে। এই ক্রাইটেরিয়া 6 এর আওতায় বিভিন্ন ঘটনা, বিভিন্ন লিভিং ট্রেডিশন, আইডিয়া, বিশ্বাস বা শৈল্পিক কাজ বা লিটারেরি কাজ যা কিনা কোনো ট্যাঞ্জিবলি অ্যাসোসিয়েটেড, কোনো কিছুর সাথে ট্যাঞ্জিবলি অ্যাসোসিয়েটেড এমন কোনো ক্যারেক্টারিস্টিক সাইটকে এই ক্রাইটেরিয়া 6 এর আওতায় বিবেচনা করার স্কোপ রয়েছে। তবে বর্তমানে যে অপারেশনাল গাইডলাইন, সেই অপারেশনাল গাইডলাইন অনুসারে ক্রাইটেরিয়া 6 এর ভিত্তিতে আসলে শুধুমাত্র ক্রাইটেরিয়া 6 এর ভিত্তিতে কোনো একটি সাইটকে নমিনেট বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার অপশন নেই। এক্ষেত্রে অন্য কোনো ক্রাইটেরিয়ার সাথে ক্রাইটেরিয়া 6 কে মিলিত করে স্বীকৃতি দেওয়া যেতে পারে। যদিও এখানে আমি যে ছবিটা দেখাচ্ছি তা হয়তো আপনাদের সবারই খুবই পরিচিত, একে সাইট অফ টেরর বলা যেতে পারে। এটি পোল্যান্ডের আউশভিটজ কনসেন্ট্রেশন ক্যাম্পের গেট। এই কনসেন্ট্রেশন ক্যাম্পকে শুধুমাত্র ক্রাইটেরিয়া 6 এর ভিত্তিতে বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে এই কনসেন্ট্রেশন ক্যাম্পে যে প্রায় 11 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল 3 বছরের মধ্যে জার্মান নাজি বাহিনী দ্বারা, তা মানব জাতির জন্য একটা থ্রেট বা একটি কলঙ্কময় অধ্যায়। এবং এই সাইটকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সেই মেমোরি, সেই কালো অধ্যায়কে স্মরণ করা হয়েছে এবং এই সাইটকে উপস্থাপন করা হয়েছে শিক্ষণীয় বিষয় হিসেবে যে ইনটলারেন্স কিভাবে মানব জাতির জন্য এক ধরনের বিপর্যয় নিয়ে আসতে পারে, রেসিজম কিভাবে মানুষ জাতির জন্য বিপর্যয় নিয়ে আসতে পারে, বা একটি নির্দিষ্ট রেসকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার যে ভৌতিক আইডিয়া বা নৃশংস আইডিয়া, সেই আইডিয়া থেকে যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে এবং এই বিষয়ে সবসময় সাবধান হতে পারে এবং সচেতন হতে পারে, সেই লক্ষ্যে এই সাইটকে ক্রাইটেরিয়া 6 এর আওতায় নমিনেশন দেওয়া হয়েছে। এবারে চলে আসি আমি আউটস্ট্যান্ডিং ইউনিভার্সাল ভ্যালু বা ওইউভি যে সেকেন্ড পিলার, সেকেন্ড পিলারের দুটি, একটি অথেন্টিসিটি আর একটি ইন্টিগ্রিটি। সেই অথেন্টিসিটির বিষয়ে আসলে 2006 সালের আগ পর্যন্ত অথেন্টিসিটি শুধুমাত্র সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে বিবেচনা করা হতো, প্রাকৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে বিবেচনা করা হতো না। কিন্তু বর্তমান সময়ে অথেন্টিসিটি এবং ইন্টিগ্রিটি দুটোই প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উভয় ঐতিহ্যের ক্ষেত্রে বিবেচনা করা হয়। কিন্তু আগে অথেন্টিসিটি শুধুমাত্র বিবেচনা করা হতো সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে এবং ইন্টিগ্রিটি বিবেচনা করা হতো প্রাকৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে। তো অথেন্টিসিটি কে আমি যদি বাংলায় অনুবাদ করি তাহলে এর কথা আসে প্রামাণিকতা, অর্থাৎ একটি সাইট কতটা অথেন্টিক। এই অথেন্টিক কিসের ভিত্তিতে? প্রথমত হচ্ছে এই যে সেই সাইটকে আমি বিভিন্ন যে ক্রাইটেরিয়ার ভিত্তিতে বিবেচনা করছি, তো এই বিবেচনার ক্ষেত্রে যে তথ্য এবং তথ্যের যে উৎস তা কতটা বিশ্বাসযোগ্য, তা কতটা রিসোর্সফুল এবং ট্রুথফুল, কতটা অথেন্টিক সেটা। আর এর যে ওইউভি রয়েছে বা এই সাইটের যে অ্যাট্রিবিউট গুলো রয়েছে, অ্যাট্রিবিউটের ওইউভি গুলো কতটা ট্রুথফুলি এক্সপ্রেস করছে, কিসের ভিত্তিতে? এর গঠন, এর নকশা বা ডিজাইন, এর যে উপাদান, কোন একটি সাইট তার যে সেটা যদি হয় কোনো বিল্ডিং বা মনুমেন্টস, তার উপাদান, তার সাবস্টেন্স, সেটি কিভাবে ব্যবহার করা হচ্ছে, মানে তার যেই সময়কালকে আমি বিবেচনা করছি কোন একটি সাইটের, সেই সময়কালের তার কি ব্যবহার ছিল, তার ফাংশন কি ছিল, তার প্রামাণিকতা, তার ঐতিহ্য, টেকনিক এবং ম্যানেজমেন্ট সিস্টেম সে প্রাচীনকাল থেকেই কতটা অথেন্টিক ভাবে চলে আসছে, তার অবস্থান এবং অবস্থানের পারিপার্শ্বিক যে অবস্থা তা কতটা অথেন্টিক, তা কতটা পরিবর্তন হয়েছে বা পরিবর্তন হয়নি,
সেই সাইটের সাথে কোনো যদি ইনট্যাঞ্জিবল হেরিটেজ অ্যাসোসিয়েটেড থাকে, যেমন সেটা হতে পারে কোনো একটি নির্দিষ্ট ভাষা, কোনো একটি নির্দিষ্ট ফর্ম বা নর্ম সেই সাইটকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, তা কতটা অ্যাসোসিয়েটেড বা তা কতটা টিকে আছে সেই সাইটের সাথে, সেই সাইটের ফিলিংস বা সেই সাইটের যে স্পিরিট বা মানুষের যে অনুভূতি সেই সাইটকে নিয়ে, তা কতটা টিকে আছে বা তা কতটা অথেন্টিক, এবং এর সাথে আরো কিছু এক্সটার্নাল এবং ইন্টারনাল ফ্যাক্টর। এবং এই অথেন্টিসিটির ক্ষেত্রে লোকাল অথেন্টিসিটি বা লোকাল কনটেক্সটকে বিবেচনা করাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো অথেন্টিসিটির ক্ষেত্রে আমরা অনেক সময় চিন্তা করি যে রিকনস্ট্রাকশন কি তাহলে অথেন্টিসিটির অংশ নয়, বা রিকনস্ট্রাক্ট হলে তো আর সেক্ষেত্রে ম্যাটেরিয়াল থাকলো না প্রাচীন, হয়তোবা তৈরি করার টেকনিকও থাকলো না প্রাচীন, সেক্ষেত্রে রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণের সাথে অথেন্টিসিটির বিভেদটা বা সংঘর্ষ কতটা হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রিপ্রেজেন্টেশনের কারণে বা সংরক্ষণের স্বার্থেই অনেক সময় আর্কিওলজিক্যাল সাইটস বা হিস্টোরিক্যাল বিল্ডিং কে রিকনস্ট্রাক্ট করা হয়, এবং রিকনস্ট্রাক্ট করার ক্ষেত্রে আসলে অথেন্টিসিটি অনেক সময় হ্যাম্পার হয়, অনেক ক্ষেত্রে হয় না। এটা ডিপেন্ড করে সেই সাইটের প্রকৃতির উপর, এবং এই কারণে অথেন্টিসিটির ক্ষেত্রে লোকাল কনটেক্সটকে বিবেচনা করাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে আমি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ছবি দেখাচ্ছি, যেটি আসলে মোস্টার ব্রিজ এবং ওল্ড সিটি অফ বসনিয়া হার্জেগোভিনার একটি অটোমান সাম্রাজ্যের সময় গড়ে ওঠা একটি শহর এবং তার ব্রিজ। বসনিয়া হার্জেগোভিনার যখন গৃহযুদ্ধ চলছিল, তখন এই গৃহযুদ্ধ চলাকালীন সময়ে এই মোস্টার ব্রিজ এবং এই পুরো সিটিটা ধ্বংস করে ফেলা হয়েছিল বা ধ্বংস হয়েছিল আর্ম কনফ্লিক্টের কারণে। কিন্তু এই শহরের সাথে, এই ব্রিজের সাথে এই অংশের মানুষের এক ধরনের আত্মিক সম্পর্ক বা অনুভূতি জড়িত, এবং ধ্বংস হওয়ার আগে এই সাইটে প্রপার ডকুমেন্টেশন করা হয়েছিল। পরবর্তীতে এটিকে রিকনস্ট্রাক্ট করা হয় সেই মানব অনুভূতিকে সংরক্ষণ করার জন্য, সেই মেমোরিকে সংরক্ষণ করার জন্য, এবং এই রিকনস্ট্রাক্ট করার ক্ষেত্রে অটোমান সাম্রাজ্যের সময়ের যে টেকনোলজিক্যাল বা টেকনিক্যাল যে এলিমেন্ট, টেকনিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স বা টেকনিক, সেই টেকনিককে অবলম্বন করে এটাকে রিকনস্ট্রাক্ট করা হয়েছে, এবং সেই মতো করে অর্থাৎ হুবহু সেভাবেই রিকনস্ট্রাক্ট করা হয়েছে, এবং রিকনস্ট্রাক্ট করার আগে প্রপার ডকুমেন্ট করে এনশিওর করা হয়েছে যে এটাকে রিকনস্ট্রাক্ট করলে এর ভিতর নতুন কোনো এলিমেন্ট যুক্ত হবে না, এবং তা হুবহু আগের যে এক্সিস্টেড যে ব্রিজ বা এক্সিস্টেড যে সিটি সেটা রিপ্রেজেন্ট করবে। তো এক্ষেত্রে রিকনস্ট্রাকশনও অনেক ক্ষেত্রে অথেন্টিসিটির ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল, তবে সেটা অবশ্যই নির্ভর করবে তার লোকাল কনটেক্সটের উপর। ইন্টিগ্রিটি হচ্ছে তার কোন স্থানের সমগ্রতা বা হোলনেস, মানে যেসব একটি স্থানের যেসব এলিমেন্ট বা অ্যাট্রিবিউটের মাধ্যমে তার ওইউভি রিফ্লেক্ট হবে, তার সমগ্রতা ইনট্যাক্ট আছে কিনা, বা তা সমগ্র আকারে প্রতিফলিত বা সংযুক্ত হয়েছে কিনা, বা সমগ্র আকারে তার ওইউভি রিফ্লেক্ট করছে কিনা বা এক্সপ্রেস করতে পারছে কিনা। এবং এই ইন্টিগ্রিটির ক্ষেত্রে যখন একটি গ্রুপ অফ মনুমেন্টস আসবে বা গ্রুপ অফ বিল্ডিংস আসবে বা কোন একটা সাইট আসবে, সেই সাইটের প্রত্যেকটা এলিমেন্ট অ্যাডিকুয়েট সাইজ, মানে পর্যাপ্ত পরিমাণে টিকে রয়েছে কিনা, এবং আমরা বারবারই যে ক্রাইটেরিয়ার কথা বলছি ওইভির প্রথম পিলার, ক্রাইটেরিয়াকে রিপ্রেজেন্ট করার মতো এলিমেন্ট গুলো প্রত্যেকটাই অ্যাডিকুয়েট আছে কিনা। কারণ ক্রাইটেরিয়া যদি ফুলফিল বা ক্রাইটেরিয়া যদি পুরোপুরি এক্সপ্রেস করার মতো এলিমেন্ট বা অ্যাট্রিবিউট না টিকে থাকে, তবে আসলে ওইউভি সম্পূর্ণতা পায় না। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে কোন রকমের অ্যাডভার্স, মানে পারস্পরিক যে ডেভেলপমেন্ট, হিউম্যান প্রেশার বা নেগলিজেন্স, এসবের কারণে তা কোনো অ্যাডভার্স ইফেক্টের ভেতর দিয়ে যাচ্ছে কিনা। কারণ অ্যাডভার্স ইফেক্টের ভেতর দিয়ে গেলে তার আসলে হোলনেস বা যে সামগ্রিকতার কথা বলছি তা আসলে হ্যাম্পার্ড হয় বা তা টিকে থাকে না। এই কারণে হোলনেসের ক্ষেত্রে বা ইন্টিগ্রিটির ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে তা কোনো ডেভেলপমেন্ট বা আদার কোনো ফ্যাক্টরের দ্বারা অ্যাডভার্স ইফেক্টের সম্মুখীন হচ্ছে না। তৃতীয় যে পিলার ওইউভির, তা হচ্ছে প্রোটেকশন এবং ম্যানেজমেন্ট, এবং এটিও বাকি দুটো পিলারের মতো সমান গুরুত্বপূর্ণ। কারণ কোন একটি সাইটের প্রপার প্রোটেকশন এবং ম্যানেজমেন্ট ছাড়া সেই সাইটকে দীর্ঘমেয়াদে সংরক্ষণ করা সম্ভব নয়, এবং এই সংরক্ষণ করা সম্ভব না হলে বিশ্ব ঐতিহ্য কনসেপ্টের যে আইডিয়া
যে আমি আমার সাইটকে বা আমাদের গুরুত্বপূর্ণ বা সমগ্র মানব জাতির জন্য যে গুরুত্বপূর্ণ সাইটগুলো রয়েছে সেগুলোকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্থানান্তর করে যাব। প্রপার ম্যানেজমেন্ট এবং প্রোটেকশন প্ল্যানের মাধ্যমে আসলে তা করা সম্ভব। এবং এই প্রোটেকশন এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে লেজিসলেটিভ অর্থাৎ সাংবিধানিক কাঠামোটা খুবই জরুরি। কারণ একটি দেশের কোন স্থান তা বিশ্ব ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করার জন্য সেই বিষয়গুলো যদি একটি দেশের সাংবিধানিক বা আইনগত কাঠামোর আওতাভুক্ত না হয়, তাহলে আসলে তার প্রোটেকশন এবং ম্যানেজমেন্ট অলওয়েজ থ্রেটের সম্মুখীন হয়ে থাকেন। সে কারণে লেজিসলেটিভ এবং রেগুলেটরি এবং কন্ট্রাকচুয়াল প্রোটেকশন মেজারটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রোটেকশনের ক্ষেত্রে বাউন্ডারিজ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। বাউন্ডারিজ দু ধরনের, একটি হচ্ছে কোর বাউন্ডারি বা কোর জোন, আরেকটি হচ্ছে বাফার জোন। কোর জোন হচ্ছে যেই বাউন্ডারি বা যেই এলাকার ভেতর যে সেই বিশ্ব ঐতিহ্যের যেসব অ্যাট্রিবিউট রয়েছে যার মাধ্যমে ওইউভি রিপ্রেজেন্ট হচ্ছে, সেই অ্যাট্রিবিউট গুলো প্রত্যেকটা সংরক্ষিত থাকবে বা সংরক্ষিত রয়েছে যেই এরিয়ার ভেতর, তাকে বলা হয় কোর জোন। আর বাফার জোন হচ্ছে সেই কোর জোনের বাহিরের সারাউন্ডিংস একটি এলাকা যা যে কোনো ধরনের এক্সটার্নাল থ্রেট বলতে নিউ ডেভেলপমেন্ট বা হিউম্যান প্রেসার বা অন্য যে কোনো ধরনের ডেভেলপমেন্ট বা থ্রেট থেকে সেই কোর জোনকে প্রোটেক্ট করবে। এবং এই কারণে সেফটি মূলক একটি বিস্তীর্ণ বাফার জোনকে বিবেচনা করা হয়। প্রোটেকশন এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি এখানে একটা উদাহরণ দেখাচ্ছি বাফার জোন এবং কোর জোনকে এক্সপ্লেইন করার জন্য। এটি একটি ট্রান্সবাউন্ডারি সাইট, গাম্বিয়া এবং সেনেগালের কারবাস স্টোন সার্কেল সাইট। তার ভেতরে আমি গাম্বিয়ার একটা সাইটকে দেখিয়েছি যা বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখবেন, এক্ষেত্রে এখানে গোলাপি রঙের যে অংশটা সেটা হচ্ছে কোর জোন। কিন্তু আপনারা যদি একটু ক্লোজলি এই ম্যাপটা খেয়াল করেন তাহলে দেখবেন কোর জোনের বাহিরের অংশ আমরা কিছু ফিচার বা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি যা কিনা আসলে এই সাইটেরই অন্তর্ভুক্ত। সারপ্রাইজিংলি যখন কোর জোন তৈরি করা হয়েছে তখন কোনোভাবে এই ম্যাপিং এর ক্ষেত্রে এই সাইটগুলোকে কোর জোনের বাহিরের আওতায় রাখা হয়েছে, যা কিনা আসলে কখনো অ্যাকসেপ্টেবল নয়। অ্যাট্রিবিউটের প্রত্যেকটি এলিমেন্ট কে কোর জোনের ভেতরে অবশ্যই এবং অবশ্যই রাখতে হবে। এবং প্রত্যেকটি কাজের ক্ষেত্রে বাফার জোনের এরিয়াটা কতখানি হবে সেটা আসলে অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। এবং কতখানি আমি আসলে বাফার জোন রাখবো আমার বিশ্ব ঐতিহ্য স্থানের জন্য, তারও প্রপার এক্সপ্লেনেশন বা লজিক্যাল রিজন থাকতে হবে। যেমন এই উদাহরণের ভেতর আপনারা দেখুন যে 200 মিটার করে প্রত্যেক সাইডে রাখা হয়েছে, কিন্তু 200 মিটার করে কেন রাখা হয়েছে তার কোনো প্রপার এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা এই সাইটের প্রোটেকশন এবং ম্যানেজমেন্ট প্ল্যানের ক্ষেত্রে স্টেট পার্টি সরবরাহ করেনি। সেক্ষেত্রে এটা বোঝার কোনো উপায় নেই যে আসলে কি ধরনের থ্রেট এই সাইটের ক্ষেত্রে বিদ্যমান, বা এই যে 200 মিটার এরিয়া, এই 200 মিটার এরিয়া কেন। এবং এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে দুঃখিত যে আমার বাফার জোনের ভেতর আসলে সকল দিকেই একই সমপরিমাণ জায়গা বা একটা সার্কেল তৈরি করতে হবে। প্রয়োজনীয় অনুপাতে বা স্থানের বিবেচনায় কোনো দিকে 100 মিটার থাকতে পারে, কোনো দিকে 1 কিলোমিটারও থাকতে পারে, তবে যেটাই থাকুক না কেন তার একটা যৌক্তিক ব্যাখ্যা থাকতে হবে। এবং এই প্রোটেকশন, কোন একটি সাইটের প্রোটেকশন এবং ম্যানেজমেন্টকে এনশিওর করার জন্য স্টেট পার্টির সেই সাইট নিয়ে একটি দীর্ঘমেয়াদী, তা হতে পারে 3 বছর, হতে পারে 5 বছর, হতে পারে 10 বছর, একটি প্রপার প্রোটেকশন এবং ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করে রাখতে হবে যা ধাপে ধাপে বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করা হবে। এবং শুধুমাত্র ইমপ্লিমেন্টই করা হবে না, তা প্রতিনিয়ত বাৎসরিকভাবে বা একটি নির্দিষ্ট সময় পর পর ইভালুয়েট করা হবে যে ম্যানেজমেন্ট প্ল্যানের কতটুকু আসলে ইমপ্লিমেন্ট করা হয়েছে, কতটুকু অ্যাচিভ করা হয়েছে, কারা এর স্টেক হোল্ডার, এবং কিভাবে এই সমগ্র প্রক্রিয়াটি পরিচালনা করা হবে। এক্ষেত্রে আমি রাশিয়ার বলগার হিস্টোরিক্যাল অ্যান্ড আর্কিওলজিক্যাল কমপ্লেক্স, যেটি একটি বিশ্ব ঐতিহ্য স্থান, তার ম্যানেজমেন্ট প্ল্যানের কভার পেজ আমি দিয়েছি। এরকম এটি একটি আবশ্যিক রিকোয়ারমেন্ট বিশ্ব ঐতিহ্যের জন্য যে প্রত্যেকটি বিশ্ব ঐতিহ্য স্থানের একটি প্রোটেকশন এবং ম্যানেজমেন্ট প্ল্যান থাকবে, এবং তা নিয়মিত ইভালুয়েট করা হবে এবং মনিটর করা হবে, এবং তা সময়ের ভিত্তিতে
প্রতিনিয়ত বিভিন্ন চ্যালেঞ্জের উপর ভিত্তি করে প্রতিনিয়ত আপডেট করা হবে এবং সর্বোপরি সেই সাইটকে সাস্টেইনেবল বা টেকসই উপায়ে ব্যবহার করতে হবে। এবারে চলে আসি আমি সরাসরি যে কোনো বিশ্ব ঐতিহ্য স্থানকে যে নমিনেশন দেওয়া হয় বা লিস্টে অন্তর্ভুক্ত করা হয় তার প্রক্রিয়াটা কি সে বিষয়। তো এই প্রক্রিয়া আসার জন্য প্রথমেই প্রত্যেকটি স্টেট পার্টির একটি লিস্ট তৈরি করতে হবে তার নিজেদের ন্যাশনালি গুরুত্বপূর্ণ যে সকল সাংস্কৃতিক ঐতিহ্য আছে সেগুলোকে ইভালুয়েট করে সেগুলোর ডকুমেন্টেশন করে এবং তা ইউনেস্কোর কাছে পাঠাতে হবে। এবং এই টেন্টেটিভ লিস্টের ভিতর সেসব সাইট থাকবে যেগুলোকে সেই স্টেট পার্টি বিবেচনা করছে যে ভবিষ্যতে এইসব সাইটে বিশ্ব ঐতিহ্যে স্থান পাওয়ার পটেনশিয়ালিটি রয়েছে। এবং ধাপে ধাপে স্টেট পার্টি এই একটা একটা করে সাইট নিয়ে টেন্টেটিভ লিস্টে এক একটি সাইট নিয়ে মুভ করবে বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পাওয়ার জন্য। এবং এই তালিকায় স্থান পাওয়ার জন্য যে প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয় তার জন্য একটি নমিনেশন ডসিয়ার তৈরি করতে হয়। এবং নমিনেশন ডসিয়ারের কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাট নেই, কিন্তু আমি এখানে বলেছি যে কি ধরনের উপাত্তগুলো নমিনেশন ডসিয়ারে অবশ্যই থাকা জরুরি। তার একটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ প্রপার্টি। আমি যে প্রপার্টির কথা বলবো যার মাধ্যমে ওইউভি রিফ্লেক্ট হবে তার একটি ক্লিয়ার আইডেন্টিফিকেশন যে কি কি প্রপার্টি আমার এই সাইটের অন্তর্ভুক্ত এবং সেই সাইটের একটি ডিটেইল ডেসক্রিপশন থাকা লাগবে। আসলে ডেসক্রিপশন বা অথেন্টিসিটির ক্ষেত্রে আমি বলেছি যে ইনফরমেশনের ট্রুথফুলনেস। তো ডেসক্রিপশন এবং তার প্রপার রেফারেন্সিং যদি না থাকে তাহলে এই যে ইনফরমেশন আমি যদি বলছি যে হ্যাঁ এই সাইটের এই বিষয়টা ইউনিক, আমি যে ইউনিক বলছি তার নিশ্চয়ই একটা ইনফরমেটিভ সোর্স রয়েছে। তো সেই সোর্সটা যদি অথেন্টিক না হয়, সেই সোর্সের প্রতি যদি ট্রুথফুলনেস না থাকে, যদি আমি জাস্ট সুপারফিশিয়ালি কোনো কিছু চিন্তা করে একটা ডিসক্রিপশন বা বলে দেই যে হ্যাঁ এটার এই গুরুত্বপূর্ণ আছে, তাহলে আসলে তার অথেন্টিসিটি থাকছে না। সেক্ষেত্রে একটি ট্রুথফুলনেসের উপর ডিপেন্ড করে ট্রুথফুল সোর্স থেকে ডিটেইল রেফারেন্সিং সহ সেই প্রপার্টির ডেসক্রিপশন দিতে হবে। তার একটি জাস্টিফিকেশন ফর ইনস্ক্রিপশন দিতে হবে। জাস্টিফিকেশনের ভেতর এই যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেই ক্রাইটেরিয়ার ভিতর কি কি ক্রাইটেরিয়া আসলে সেই সাইটের প্রপার্টির মাধ্যমে রিফ্লেক্ট করছে সেগুলোর ডিটেলস বর্ণনা থাকতে হবে। তার অথেন্টিসিটি ইন্টিগ্রিটিকে বর্ণনা করতে হবে, তার সেই সাইটটা কতটা অথেন্টিক, তার ইন্টিগ্রিটি কতটা ইনট্যাক্ট এবং সেই সাইটের কোনো প্রোটেকশন ম্যানেজমেন্ট প্ল্যান রয়েছে কিনা। অর্থাৎ জাস্টিফিকেশন সেই সাইটকে বিশ্ব ঐতিহ্যে তালিকায় স্থান দেওয়ার জন্য যেভাবে জাস্টিফাই করা প্রয়োজন তার একটা ডিটেলস বর্ণনা থাকবে। সেই সাইটের বর্তমান স্টেট অফ কনজারভেশন কি, মানে বর্তমানে কিভাবে আসলে সংরক্ষিত হয়েছে এবং কি কি থ্রেট সেই প্রপার্টিকে বা সেই সাইটকে নেগেটিভলি এফেক্ট করতে পারে তার একটি বর্ণনা থাকা লাগবে। সেই সাইটের প্রোটেকশন এবং ম্যানেজমেন্ট প্ল্যান থাকা লাগবে। সেই সাইটকে কিভাবে মনিটর করা হবে বা এই যে প্রোটেকশন বা ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা হয়েছে স্টেট পার্টির মাধ্যমে তা কিভাবে মনিটর করা হবে সেটা থাকবে। সেই সাইটের ডিটেইল ডকুমেন্টেশন থাকতে হবে এবং সেই সাথে সেই সাইট, সেটা যদি কোনো সরকারি প্রতিষ্ঠান সেই সাইটের জন্য রেসপন্সিবল অথরিটি হয়ে থাকে তার ডিটেইল ইনফরমেশন থাকা লাগবে এবং স্টেট পার্টি থেকে স্টেট পার্টি যার মাধ্যমে সেই ডসিয়ারটা সাবমিট করছে তার সিগনেচারও থাকতে হবে এই নমিনেশন ডসিয়ারে। তো এই যে একটি স্টেট পার্টি বিশ্ব ঐতিহ্য তালিকায় তার সাইটকে অন্তর্ভুক্ত করার জন্য যে নমিনেশন ডসিয়ার সাবমিট করবে তা আসলে ইউনেস্কোর 3টি অ্যাডভাইজারি বডিজ আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারে, তার মাধ্যমে ইভালুয়েট করা হয়। এই ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের 3টি অ্যাডভাইজারি বডি হচ্ছে আইকমস, দ্য ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর মনুমেন্টস এন্ড সাইটস, দ্য অফিস প্যারিসে, ICROM, International Center for the Study of Preservation and Restoration of Cultural Property, এর হেডকোয়ার্টার রোমে, এবং IUCN, International Union for Conservation and Nature, এর হেড অফিস প্যারিসে। সাধারণত ন্যাচারাল যে ওয়ার্ল্ড হেরিটেজ তার নমিনেশনের ইভালুয়েশন করে থাকি IUCN, আর কালচারাল যে প্রপার্টি বা কালচারাল যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নমিনেশন তার ইভালুয়েশন করে থাকে ICRO এবং আইকমস। এবং যখন মিক্সড প্রপার্টি অর্থাৎ কালচার এবং ন্যাচারাল মিক্সড প্রপার্টি যখন নমিনেশন ডসিয়ার আসে
তখন তার ইভালুয়েট করে কালচারাল অংশটা আইকমস, ইকরম, এবং প্রাকৃতিক অংশ বা প্রাকৃতিক অংশের ইভালুয়েট করে আইইউসিএন। এবং এই যে ইভালুয়েশন প্রক্রিয়া, তাতে 1 থেকে 1.5 বছর সময় লাগে কমপক্ষে। এই যে নমিনেশন প্রসিডিউর, নমিনেশন ডসিয়ার সাবমিট করার পরে তা ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার অ্যাডভাইজারি বডির কাছে ইভালুয়েশনের জন্য পাঠায়, এবং এই অ্যাডভাইজারি বডিজ 3টি ধাপে এই ইভালুয়েশন প্রক্রিয়া সম্পন্ন করে। প্রথমেই ডেস্ক রিভিউ করা হয়, অর্থাৎ সেটি যদি কালচারাল হেরিটেজ হয় তখন আইকমস এর কাছে পাঠানো হয় ডেস্ক রিভিউ এর জন্য। ডেস্ক রিভিউ এর ক্ষেত্রে আইকমস এর যে বিভিন্ন বিশেষজ্ঞ সদস্য রয়েছে তারা সেই স্পেসিফিক বিষয়ে সম্পর্কিত বিশেষজ্ঞ সেই সাইটের উপর একটি ডেস্ক রিভিউ করেন এবং সেই রিপোর্ট পাঠান। ডেস্ক রিভিউ হয়ে গেলে সেই সাইটের উপর ফিল্ড ইন্সপেকশন হয়, অর্থাৎ সেই সাইটের যে ফিজিক্যাল ডেসক্রিপশন দেওয়া হচ্ছে তার পর্যালোচনার জন্য, বা সেই সাইটের যে অথেন্টিসিটি বা ইন্টিগ্রিটি নিয়ে কথা বলা হয়েছে, এক্সিস্টিং যে ম্যানেজমেন্ট প্ল্যান বা থ্রেডের বিষয়গুলো বলা হচ্ছে তার ফিল্ড ইন্সপেকশন করা হয়। এবং সর্বোপরি ডেস্ক রিভিউ এবং ফিল্ড ইন্সপেকশনের ভিত্তিতে বোর্ড রিভিউ করা হয়, যা কিনা ফাইনাল রিভিউ। এবং এই ফাইনাল রিভিউ করার পরে অ্যাডভাইজারি বডির যদি আরো কিছু তথ্য জানার থাকে বা কোনো কনসার্ন থাকে বা কোয়ারিজ থাকে, তখন তারা সেই কোয়ারিজ কনসার্ন গুলো স্টেট পার্টির কাছে ফরওয়ার্ড করে, স্টেট পার্টির কাছ থেকে ফিডব্যাক পাওয়ার জন্য। স্টেট পার্টি ফিডব্যাক দেওয়ার পরে ফাইনাল রিপোর্ট বা ফাইনাল রিকমেন্ডেশন তখন অ্যাডভাইজারি বডি ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের কাছে ফরওয়ার্ড করে। এই রিকমেন্ডেশন 3 ধরনের হতে পারে। প্রথমত, কোন সাইটের যদি সকল প্রক্রিয়া সঠিক হয়, সেই সাইটের প্রপার্টিজ গুলো যদি ক্রাইটেরিয়াকে ফুলফিল করে, সেই সাইটে যদি অথেন্টিসিটি, ইন্টিগ্রিটি ঠিক থাকে, সেই সাইটে যদি প্রপার প্রোটেকশন এবং ম্যানেজমেন্ট প্ল্যান থাকে, তখন অ্যাডভাইজারি বডি সেই সাইটকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নমিনেট করার জন্য রিকমেন্ড করে। এবং এই রিকমেন্ডেশনের ভিত্তিতে বিশ্ব ঐতিহ্যের যে কমিটির সেশন বসে প্রত্যেক বছর, সেই সেশনে সেই সাইটকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়। আরেকটি রিকমেন্ডেশন হচ্ছে সেই সাইটের যদি কোনো ক্রাইটেরিয়া ফুলফিল না হয়, সেই সাইটের যদি কোনো ইন্টিগ্রিটি ঠিক না থাকে, সেই সাইটের যদি স্টেট অফ কনজারভেশন বা প্রোটেকশন এন্ড ম্যানেজমেন্ট প্ল্যান ঠিক না থাকে, সেক্ষেত্রে অ্যাডভাইজারি বডি সেই সাইটকে নট রিকমেন্ডেড বলে ফরওয়ার্ড করে। এবং যদি ইভালুয়েশনে কোনো সাইটকে নট রিকমেন্ডেড হিসেবে রিকমেন্ড করা হয়, তাহলে সেই সাইট পার্মানেন্টলি বিশ্ব ঐতিহ্য হওয়ার ক্রেডিবিলিটি হারিয়ে ফেলে। এখানে আমি সৌদি আরবিয়ার একটি সাইটকে দেখাচ্ছি যার নমিনেশন ডজিয়ার ফরওয়ার্ড করা হয়েছিল বিশ্ব ঐতিহ্যের নমিনেশনের জন্য, কিন্তু অ্যাডভাইজারি বডির যে ইভালুয়েশন, সেখানে সেই সাইটের স্টেট পার্টি সেই সাইটের যেসব ক্রাইটেরিয়ার কথা বলেছিল তার কোনোটাই আসলে ট্রুথফুলি ফুলফিল করেনি। তার সেই সাইটের অথেন্টিসিটির যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল হয়নি, ইন্টিগ্রিটি ফুলফিল হয়নি, এমনকি স্টেট অফ কনজারভেশনও প্রশ্ন দিচ্ছিল। এবং এই কারণে আইকমস রিকমেন্ড করেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, recommendation with respect to inscription, ICOMOS recommends that Al-Ahsa Oasis, an evolving cultural landscape, Kingdom of Saudi Arabia, should not be inscribed on the World Heritage List. এটা এক ধরনের রিকমেন্ডেশন। আরেক ধরনের রিকমেন্ডেশন, যেটা কিনা যদি আইকমস বা অ্যাডভাইজারি বডির ইভালুয়েশনের পরে মনে হয় যে এই সাইটের বিশ্ব ঐতিহ্য হওয়ার পটেনশিয়ালিটি রয়েছে, কিন্তু আরো কিছু বিষয় ক্লিয়ার হওয়া প্রয়োজন, বা এর তথ্যগত আরো কিছু এডিশন প্রয়োজন, বা একটি রিভাইজ দরকার নমিনেশন ডজিয়ারে, বা হয়তো বা ক্রাইটেরিয়া গুলো ক্লিয়ার ভাবে উপস্থাপন করা হয়নি, এরকম যদি মনে করা হয়, তখন দুভাবে রিকমেন্ড করতে পারে আইকমস বা অ্যাডভাইজারি বডি। একটা হচ্ছে রেফারাল, আর একটা হচ্ছে রিফারাল। রিফারাল মানে হচ্ছে সেই সাইটের প্রায় সকল বৈশিষ্ট্য বা সকল উপাদান বিশ্ব ঐতিহ্যের দাবিদার, স্বীকৃতির দাবিদার, কিন্তু সেক্ষেত্রে আসলে কিছু কিছু এডিশন বা কিছু ক্লারিফিকেশন দরকার। তখন অ্যাডভাইজারি বডি স্টেট পার্টিকে বা ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারকে রিকমেন্ড করে যেন এই সাইট নিয়ে পরের বছর সেই সব তথ্য সহ আবার নতুন ভাবে সেই সাইট সেই স্টেট পার্টি নিয়ে আসে।
আর ডিফারেল মানে হচ্ছে সেখানে প্রচুর তথ্যগত ল্যাকিংস রয়েছে, বা সেই সাইটের ক্রাইটেরিয়া যেভাবে উপস্থাপন করা হয়েছে ক্রাইটেরিয়াকে আসলে ভিন্নভাবে উপস্থাপন করা যায়, বা ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়া ফুলফিল করা যেতে পারে, বা এই ক্রাইটেরিয়া গুলো ক্লিয়ার নয়, আরো অনেক বেশি ক্লিয়ারিফিকেশন দরকার, তখন অ্যাডভাইজারি বডি এটাকে ডিফারেলও করতে পারে। এবং ডিফারেলের ক্ষেত্রে সেই স্টেট পার্টিকে সেই সাইটের নমিনেশন ডসিয়ে পরবর্তী সময় আবার নতুন করে রিভাইজ করে সাবমিট করা হয়, এবং টোটাল যে ইভালুয়েশন প্রক্রিয়া সেটা আবার নতুন ভাবে করতে হয়। স্টেট অফ কনজারভেশন, কোন একটি সাইট যখন বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায়, এই স্বীকৃতি পাওয়ার পরে প্রতিনিয়ত এর মনিটরিং জারি করা হয়, সেটা স্টেট লেভেল থেকেও এবং ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার থেকেও। এবং এই কারণে নিয়মিত স্টেট পার্টিকে সেই সাইটের স্টেট অফ কনজারভেশন একটি নির্দিষ্ট সময় পরপর রিপোর্ট আকারে পাঠাতে হয়। এবং এই স্টেট অফ কনজারভেশনের ভেতর সেই সাইটের কনজারভেশনের প্রেজেন্ট কি অবস্থা তা ব্যাখ্যা দিতে হয়, কোন ধরনের ম্যানেজেরিয়াল বা ফিজিক্যাল চেঞ্জ আসছে কিনা সেই সাইটের কোর জোন হোক, বাফার জোন হোক, সেখানে কোনো ধরনের চেঞ্জ আসছে কিনা, সেই সাইটের আশেপাশে কোনো ধরনের নতুন প্ল্যান ডেভেলপমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচারাল কোনো রকমের প্ল্যান নিয়ে সেই স্টেট পার্টি আগাচ্ছে কিনা, বা কোনো কাজ হচ্ছে কিনা, সর্বোপরি এমন কোনো কিছু হচ্ছে কিনা সেই সাইটের চারপাশে যা কিনা তার ওইউভি কে পজিটিভলি বা নেগেটিভলি ইফেক্ট করতে পারে। এক্ষেত্রে আমি পাকিস্তানের শালিমার গার্ডেনকে ছবি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তার সামনে দিয়ে একটি মেট্রো রায় বা ফ্লাইওভার যাচ্ছে, এবং এই কারণে শালিমার গার্ডেনের যে ওইউভি, তার একটা ওইউভি হচ্ছে এর অ্যাস্থেটিক ভিউ। এই অ্যাস্থেটিক ভিউ হুমকির সম্মুখীন হয়েছিল, এবং এই কারণে অ্যাডভাইজারি বডি স্টেট অফ কনজারভেশন কে ইভালুয়েট করার পরে রিকমেন্ড করেছিল এই শালিমার গার্ডেনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ডেঞ্জারে ভেতর ফেলা, এবং স্টেট পার্টিকে কনসার্ন দেখানো হয়েছিল যে এর কারণে এর ওইউভি ইফেক্ট ফেলছে। এবং স্টেট অফ নমিনেশন ডসিয়ারের মতো করে স্টেট অফ কনজারভেশন রিপোর্টও প্রত্যেক বছর অ্যাডভাইজারি বডি ইভালুয়েট করে এবং তার ফিডব্যাক ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির কাছে ফরওয়ার্ড করে। এবং এর ভিত্তিতে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি ডিসাইড করে কোন সাইটের উপর যদি কোনো হুমকির সম্মুখীন হয়, তখন সেই সাইটকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ডেঞ্জার হিসেবে ঘোষণা করা, বা কোনো সাইটের যদি ইমার্জেন্সি ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয়, তাহলে সেই ইমার্জেন্সি ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করা, এই সকল বিষয়ে নীতিগত সিদ্ধান্ত যেন নিতে পারে, বা স্টেট পার্টিকে প্রপার যেন রিকমেন্ডেশন ফরওয়ার্ড করা যেতে পারে যে এই সাইটের এইভাবে ইফেক্ট হচ্ছে, বা এই সাইটের ইফেক্ট নেগেটিভ ইফেক্ট গুলোকে মিটিগেট করার জন্য কি ধরনের কার্যক্রম বা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, সেই কারণে প্রতিনিয়ত এই স্টেট অফ কনজারভেশন ইভালুয়েট করা হয়। এই যে সকল সিদ্ধান্তের কথা বলছি, অ্যাডভাইজারি বডি আসলে রিকমেন্ডেশন করে, কিন্তু চূড়ান্ত যে সিদ্ধান্ত, সেই চূড়ান্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয় ইউনেস্কোর প্রতি বছরের ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি সেশনে। 21টি ইউনেস্কোর 21টি সদস্য দেশ সর্বোচ্চ 6 বছরের জন্য এই ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির পদ লাভ করে, এবং প্রত্যেক বছর এক একটি নতুন দেশে বা নতুন শহরে এই ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সেশন অনুষ্ঠিত হয়। এবং 2018 সালে তা অনুষ্ঠিত হয়েছিল বাহরাইনের মানামায়, 2019 সালে আজারবাইজানের বাকুতে, 2020 সালে এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চায়নাতে। বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির যে সদস্য দেশগুলো 21টা দেশ, তারা হলো অস্ট্রেলিয়া, বাহরাইন, বসনিয়া হার্জেগোভিনা, ব্রাজিল, চায়না, ইজিপ্ট, ইথিওপিয়া, গুয়েতেমালা, হাঙ্গেরি, কিরগিজস্তান, মালি, নাইজেরিয়া, নরওয়ে, ওমান, রাশিয়া, সেন্ট কিটস এন্ড নেভিস, সৌদি আরবিয়া, সাউথ আফ্রিকা, স্পেন, থাইল্যান্ড এবং উগান্ডা। যদিও বলা হচ্ছে যে একটি দেশ সর্বোচ্চ 6 বছর টানা এই ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির অংশ হতে পারে, কিন্তু স্টেট পার্টিগুলোকে এনকারেজ করা হয় তারা যেন 2 বা 3 বছরের পরপরই তাদের অবস্থানকে ছেড়ে দেয়, যেন অন্যান্য দেশ এই ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির অংশ হয়ে বিশ্ব ঐতিহ্য সংরক্ষণে বা নির্বাচনের ক্ষেত্রে অবদান রাখতে পারে। এই যে বিশ্ব ঐতিহ্যের কথা বলছি, বিশ্ব ঐতিহ্য মানে শুধুমাত্র উন্নত দেশ না, পৃথিবীর সমগ্র দেশ, পৃথিবীর আনাচে কানাচে যত ধরনের সাংস্কৃতিক বা প্রাকৃতিক স্থান রয়েছে, যা কিনা হতে পারে মানব জাতির জন্য
ইউনিক, মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ, তার সেগুলোকে এই লিস্টে অন্তর্ভুক্ত করা। কিন্তু আমরা যদি এই লিস্টটা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো পৃথিবীর হাতে গোনা কিছু দেশের কাছে বা কিছু দেশের আওতায় পৃথিবীর প্রায় 50% বা 1/3 বিশ্ব ঐতিহ্য অন্তর্ভুক্ত। তার ভিতর ডোমিনেটিং পর্যায়ে রয়েছে চায়না, ইতালি, প্রত্যেকেরই 55টা করে বিশ্ব ঐতিহ্য স্থান রয়েছে এই তালিকায়। স্পেনের রয়েছে 48টা, জার্মানির 46টা, ফ্রান্সের 45টা, ইন্ডিয়ার 38, এরকম হবে। তো এই কারণে বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির যে গ্লোবাল স্ট্র্যাটেজি তার আওতায় বলা হচ্ছে যে পৃথিবীর সকল টেরিটরি, পৃথিবীর সকল রিজিয়নের থেকে যেন বিশ্ব ঐতিহ্য স্থানগুলো উঠে আসে এবং এই কারণে প্রপার সহায়তা প্রদান করা। কারণ পৃথিবীর অসংখ্য অঞ্চলে, বিশেষ করে আফ্রিকা, এশিয়া বা ইস্ট এশিয়া বা সাউথ আমেরিকা, এরকম অসংখ্য অঞ্চল রয়েছে যেখানে কিনা অনেক সাইট বা সাংস্কৃতিক ঐতিহ্য বা প্রাকৃতিক ঐতিহ্য রয়েছে যেগুলোর ওইউভি রয়েছে, যেগুলো এই বিশ্ব ঐতিহ্য তালিকায় স্বীকৃতি পাওয়ার দাবিদার বা যোগ্যতা বহন করে। কিন্তু সেসব দেশের সক্ষমতা বা এক্সপার্টিজের অভাবে তারা সেভাবে তাদের সাইটগুলোকে বিশ্ব ঐতিহ্যের নমিনেশনের জন্য উপস্থাপন করতে পারছে না এবং এই কারণে প্রতিনিয়ত ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি থেকে তাগাদা দেওয়া হচ্ছে যেন এদের এই সব অঞ্চলের দেশগুলো তাদের নমিনেশন ডজিয়ার বা তাদের সাইটের ওইউভিকে আইডেন্টিফিকেশনের জন্য যেন এবং কারিগরি সহায়তা প্রদান করার মাধ্যমে বা সেই সব অঞ্চলে ঐতিহ্য নিয়ে যারা কাজ করে বা বিশ্ব ঐতিহ্য নিয়ে যারা কাজ করে তাদের প্রফেশনাল গত কোয়ালিফিকেশন বা প্রফেশনাল গত জ্ঞান এবং টেকনিক্যাল এক্সপার্টিস বাড়ানোর জন্য প্রতিনিয়ত ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার থেকে বিভিন্ন রকমের সহায়তা প্রদান করা এবং একই ধরনের সাইট যেন প্রতিনিয়ত রিপিট না হয়। যেমন জার্মানির যেসব সাইট রয়েছে বেশিরভাগ সাইটই হচ্ছে ক্যাসেল, কিন্তু বর্তমান যে গ্লোবাল স্ট্র্যাটেজির কথা বলা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজের ক্ষেত্রে তার আওতায় যেন ওয়ার্ল্ড হেরিটেজ বলতে প্রতিনিধিত্ব পৃথিবীর প্রত্যেকটি অঞ্চলের প্রত্যেক ধরনের সাইট যার কিনা ওইউভি রয়েছে এরকম প্রত্যেক ধরনের রিপ্রেজেন্টেটিভ সাইট যেন এই লিস্টে রিপ্রেজেন্ট করে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যেন একই ধরনের সাইট বারবার না আসে এবং পৃথিবীর সকল অঞ্চলের সাইটগুলো যেন এই লিস্টের অন্তর্ভুক্ত হয়, সেই কারণে সকল প্রকারের সহায়তা প্রদান করা। এবং এক্ষেত্রে ডোমিনেশন যে শুধুমাত্র কিছু কান্ট্রি শুধু তাই নয়, আমরা যদি দেখি যে নেচার এবং কালচারাল হেরিটেজ তার ভেতরে একটা বিরাট ব্যবধান। যেমন 1121টি বিশ্ব ঐতিহ্য স্থানের ভেতর মাত্র 239টি সাইট ন্যাচারাল সাইট, কিন্তু পৃথিবীতে এর বাইরেও অসংখ্য ন্যাচারাল সাইট আছে যার হয়তোবা ওইউভি রয়েছে। তো সেই সাইটগুলোকেও সঠিকভাবে উপস্থাপন করা বা বিশ্ব ঐতিহ্য তালিকায় তুলে নিয়ে আসা বা মিক্সড কালচার, মিক্স সাইট বা ন্যাচার কালচারাল হেরিটেজের কথা এখন প্রচুর বলা হচ্ছে, কালচারাল ল্যান্ডস্কেপের কথা বলা হচ্ছে। এই কালচারাল ল্যান্ডস্কেপ গুলোকে আইডেন্টিফাই করে হিউম্যান নেচারের যে ইন্টারেকশন বা সহ অবস্থা সে তাকে তুলে নিয়ে আসে এবং তাকে স্বীকৃতি দেওয়া। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আজকের আলোচনা আমি পুরোপুরি সীমাবদ্ধ রেখেছি সীমিত আকারে শুধুমাত্র বিশ্ব ঐতিহ্যের, সাংস্কৃতিক বিশ্ব ঐতিহ্যের প্রক্রিয়া, তার নির্বাচন প্রক্রিয়া এবং তার পেছনে যে মেকানিজম গুলো কাজ করে এই ব্যাপারে। আশা করি আপনাদের কাছে আলোচনাটি উপভোগ্য মনে হয়েছে। আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে বা আমার আলোচনার ভিত্তিতে আপনাদেরও যদি কোনো মতামত বা আলোচনার বিষয় থাকে তাহলে এই আলোচনার যে ভিডিও লিংকে আপনার ইউটিউব চ্যানেলে আপনারা আপনাদের প্রশ্ন মতামতগুলো লিখতে পারেন। আমি অবশ্যই সেগুলোর যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা রিপ্লাই দিব। ধন্যবাদ প্রফেসর ডক্টর মাসুদ ইমরানকে এরকম একটি ইনিশিয়েটিভ নিয়ে আসার জন্য, যার মাধ্যমে আসলে আমরা আমাদের আইডিয়াগুলো শেয়ার করার সুযোগ পাচ্ছি। তার পাশাপাশি বৃহত্তর হেরিটেজ যে কমিউনিটি রয়েছে তারা বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ পাচ্ছি এবং আলোচনা করার সুযোগ পাচ্ছি এবং সেই সাথে বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন যার ঐতিহ্যের বিষয় যে বিষয়ে ইন্টারেস্ট সেই বিষয়ে খুব সহজভাবে এবং খুব অনেক বেশি রিসোর্স বা এফোর্ট না দিয়েও খুব সহজে
জানতে পারছি, সেজন্য আবারও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।